মাথা পেতে দেগো তোরে পায়ের ধুলা, সে যে আমার মাথার মানি কি হবে। ও মা গরিবের ধন যাই আছে তাই দেব চরণ তলে, প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতা দিবসের ৪৮তম বার্ষিকে আমি প্রণব সাহা অপু আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং যে কথাটি আমরা কিছুক্ষণ আগে শুনলাম, গরিবের যে ধন থাকে সে ধন যদি আমরা আত্মোৎসর্গ করি তাহলে কঠিন কঠোর কাজও সহজ হয়ে যায়। আমরা অনুষ্ঠান শুরু করব আমাদের বিশেষ আয়োজন। ১৯৭১ সালের ২৩শে মার্চ ব্রিটিশ সাংবাদিক মার্শাল লেন তিনি বঙ্গবন্ধুকে ৩২ নম্বর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছেন যে আপনার কি আছে যে আপনি এই অসম যুদ্ধেতে জয়ী হতে চান। বঙ্গবন্ধু উত্তরে বলছেন, চেয়ে দেখুন এসব নিরন্ন মানুষের যে শক্তি, সেই শক্তিটি হচ্ছে তাদের জীবন। অর্থাৎ আমরা জীবন দিতে শিখেছি, প্রাণ দিতে শিখেছি। সব কিছু মিলিয়ে আমাদের ৪৮তম স্বাধীনতা দিবসে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রার বিষয় রেখেছি গরিবের ধন। ও মা তোরি চরণেতে দিলে মেয়ে মাথা পেতে দেগো তোরে পায়ের ধুলা, সে যে আমার মাথার মানি কি হবে। ও মা গরিবের ধন যাই আছে তাই দেব চরণ তলে, আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত করছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যার। স্যার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের এই আয়োজনে আপনি আসলে আমাদের খুব ভালো লাগে, এই জন্য বারবার আপনাকে ডাকি। এবং আমার অসম্ভব রকমের প্রিয় মানুষ মাইনুদ্দিন খান বাদল ভাই আছেন, এবং বাদল ভাইয়ের কোনো পরিচয় আমি দিতে চাই না। মুক্তিযোদ্ধা এবং অসম্ভব রকমের ভালো মানুষ, এটাই হচ্ছে বড় পরিচয়। আমাদের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি স্যার আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আরেকজন অতিথিকে পাবো, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা যে কথা দিয়ে শুরু করার চেষ্টা করলাম, আমরা ২৫শে মার্চ সারাদিন এবং ২৬শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখিয়ে মোস্তফা জব্বার আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে দেব। সকাল ১১টা, ঢাকা ক্যান্টনমেন্টে জেনারেল খাদিম হোসেন রাজার কক্ষ। হঠাৎ তার সবুজ রঙের টেলিফোনটি বেজে উঠল। অপর প্রান্তে টিক্কা খান। একটি কথাই ভেসে এলো, খাদিম আজ রাতেই। এদিকে বিকেল ৪টা ৩০ পিআই এর বিশেষ বিমানে চোরের মতো পালিয়ে গেল পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু শুধু বললেন, আমাকে ওরা হয়তো হত্যা করতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে আমার সমাধির ওপর একদিন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে। ইতিহাস বড় বিস্ময়কর। যখন প্রথম গুলিটি বর্ষিত হলো, ঠিক তখন পাকিস্তানি সরকারি রেডিওর তরঙ্গের কাছাকাছি আরেকটি তরঙ্গে ভেসে এলো বঙ্গবন্ধুর সকণ্ঠে স্বাধীনতার ঘোষণা, যা আগে থেকেই রেকর্ড করে রাখা ছিল। আর এই ঘোষণায় বঙ্গবন্ধু বলছেন, এটাই হয়তো আপনাদের উদ্দেশ্যে আমার শেষ বাণী। পাকিস্তান বাহিনী আমাদের উপর আক্রমণ চালিয়েছে। ছাত্র জনতা ইপিআর শত্রুর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে। সশস্ত্র মুক্তি সংগ্রাম শুরু হয়েছে। আমি ঘোষণা করছি, আজ থেকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এদিকে পাকিস্তানি সৈন্যরা এক নরকপুরীতে পরিণত করল পুরো ঢাকা নগরীকে। হত্যা চলছে তো চলছেই। এই ভূখণ্ডের মানুষ প্রাণপণ ভালোবাসে তার দেশ ও মাকে। না, ইতিহাসের কোথাও নেই তাদের নাম। তাতে কি, তারা আছে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরই মাঝে।
মোস্তফা জব্বার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রাণপণ ভালোবাসে এই ভূখণ্ডের মানুষ তার মাকে, এবং গরিবের ধন যে জীবনটি আছে সেটি উৎসর্গ করতে পারলেই তারা ধন্য। এটি আমাদের স্বাধীনতার মূল স্পিরিট। কি বলবেন? প্রণব, অসংখ্য ধন্যবাদ। স্বাধীনতা দিবসে পুরো জাতিকে শুভেচ্ছা জানাতে পারা এটি সৌভাগ্যের বিষয়। আমাদের জন্য একটু বেশি সৌভাগ্যের, কারণ আমরা প্রথম স্বাধীনতা দিবস থেকে শুরু করে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত ভাগ্যবান মানুষ যে এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবেও বেঁচে থাকার সৌভাগ্য আমাদের হয়েছে। এই দেশটির সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটি এই অঞ্চলের একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। এটি একটি আধুনিক ধারণা থেকে জন্ম নেয়া এমন একটি জাতীয়তাবাদী রাষ্ট্র, যেই রাষ্ট্রের চরিত্রটি প্রকৃতপক্ষে কেউ যদি উপলব্ধি করতে সক্ষম না হয় তার পক্ষে বাংলাদেশকে বোঝা কঠিন হয়ে যাবে। আমি শুরুতেই যে কথাটা বলতে চাই, পৃথিবীতে বহু দেশ আছে যারা স্বাধীনতার জন্য লড়াই করেছে, যারা এখনও লড়াই করছে। কেউ বিচ্ছিন্নতাবাদী নামে আখ্যায়িত হচ্ছে, কেউ দুষ্কৃতিকারী নামে আখ্যায়িত হয়েছে। এইসব নামধাম আমাদেরও ছিল, কিন্তু আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি বলেই কিন্তু আমাদের এই রাষ্ট্রটির স্বাধীনতা আজকে উপভোগ করার মতন একটা জায়গায় এসছে। আমি বহু জায়গাতে বহু এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের আশেপাশে তাকিয়ে দেখি, আমাদের বাড়ির কাছে মিয়ানমার, এখানে দুইটা গোষ্ঠী লড়াই করছে তাদের নিজেদের ভূখণ্ডের জন্য। আরাকানি মুসলমানরা করছে, বৌদ্ধরা করছে, আমরা কাশ্মীরে দেখতে পাচ্ছি, কাতালোনিয়া দেখতে পাচ্ছি, এরকম বহু জায়গা আছে। কিন্তু একটি বিষয় হচ্ছে সবচেয়ে বড়, যেটি আমি মনে করি আমাদের গর্ব করার, সেটি হচ্ছে তাদের কারোই শেখ মুজিবুর রহমান নাই। আমাদের শেখ মুজিবুর রহমান ছিল, এবং এই শেখ মুজিবুর রহমান থাকার ফলেই কিন্তু বঙ্গবন্ধু এবং শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ সমার্থক শব্দে পরিণত হয়েছে। এবং এটি সত্যি কথা, গানটি দিয়ে যেটি দিয়ে আপনি শুরু করেছেন, এটি আমার নিজের কাছে মনে হয় একটি অসাধারণ বিষয়। সেটি হচ্ছে যে বাংলাদেশের এমন কোনো মানুষ, রিয়েল অর্থে কয়েকজন পাকিস্তানপন্থী রাজাকার ছাড়া পুরো বাংলাদেশ একসাথে এই গরিবের ধন হিসেবে প্র্যাকটিক্যালি এই রাষ্ট্রটাকে গড়ে তুলেছে। আমাদের সঙ্গে আছেন মাইনুদ্দিন খান বাদল স্যার আছেন, তার কাছে যেতে চাই। স্যার, আমার কাছে মনে হয় যে ইতিহাসের কি অদ্ভুত বৈপরীত্য, যে এখানে বঙ্গবন্ধু বলছেন যে আমার সমস্ত কিছুর উৎস হচ্ছে আমার এই নিরন্ন ভূভক্ষ মানুষগুলো, যে তারা এখন মরতে শিখে গেছে, অর্থাৎ পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমার মানুষদেরকে দাবায় রাখবে, এরকম একটি কথা। আবার অন্যদিকে টিক্কা খান ঢাকায় বসে বলছেন যে তিনি বাঙালিদের হত্যা তিনি দারুণভাবে উপভোগ করছেন, এবং আমরা দেখছি যে যে সময়টার কথা আমরা বলছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বলছেন যে একেবারে বাঙালিদের ধ্বংস করে দিতে 2 সপ্তাহের বেশি সময় লাগবে না। আমরা সেই ভিডিও ফুটেজটা একটু দেখাতে চাই, এই কারণে দেখাতে চাই যে এই দম্ভের পতন কিন্তু আমরা দেখেছিলাম, এবং বাংলাদেশ সেই এখন যেই জায়গাটিতে যাচ্ছে অবশ্যম্ভাবীভাবে একটা দারুণ জায়গায় যাচ্ছে। আমরা টিক্কা খানের সেই ভিডিও ফুটেজটি দেখে আমরা আপনার কথা শুনবো। অন্যদিকে পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খান মার্কিন সাংবাদিক রবার্ট রজারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বাঙালিদের উপর চালানো জুলুম নির্যাতন আর হত্যার ঘটনা পাকিস্তানিরা দারুণভাবে উপভোগ করছে। বাঙালিদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পাকিস্তানিদের 2 সপ্তাহের বেশি সময় লাগবে না। If he will stays, I'll be able to give them a very tough time. They will never dare again. And the more they come in, happier I am. They are coming away from their bases. Because they are a rebel. They are not organized force. They haven't got the base, guidance, leadership, bases. So I encourage infiltration. And some people say, you are surrounded, I say, I'm very happy. More to kill. স্যার কি বলবেন? এই ধরনের চরিত্রহীন কসাইদের কি পরিণতি হয়, আজকের পাকিস্তান হলো সেটার উদাহরণ। এ দিয়ে বাড়িয়ে বলার কিচ্ছু নেই। আমি যে কথা বলতে চাই, আমার আগে মোস্তফা জব্বার সাহেব সুন্দরভাবে বলেছেন। বেসিক্যালি আমাদের থেকে, মানে বাঙালির থেকে
বেশি দামে স্বাধীনতা কিনেছে এরকম মোটামুটি ইতিহাসে এরকম জাত খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় কথা হলো যে ওই যে একটা কথা বলেছে যে আজকে স্পেনের পাশের কাতালোনিয়া কিংবা এই রোহিঙ্গা কিংবা আরও কাশ্মীর অন্যান্য এলাকা, তাদের একজন শেখ মুজিব নাই। কথাটির অর্থটা কিন্তু যে কোনো সংগ্রামের নৈতিক ভিত্তিটা দাঁড় করাতে না পারলে বিশ্বের সামনে সংগ্রামটিকে সঠিকভাবে তুলে ধরা যায় না। সেই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিব একটা অদ্ভুত ফিউশন অফ গান্ধী অ্যান্ড সুভাষ একসাথে। এই একদিকে ওই ৭ই মার্চের বক্তৃতা তো আছে, তার সারা জীবনও আছে, একদিকে সমস্ত বিশ্বের সামনে প্লিট করছে নিজের কেস, দেখুন আমার জনগণকে কিভাবে মেরেছে, দেখুন আমরা ভোটে মেজরিটি পেয়েছি, দেখুন আমাদেরকে যখন ন্যায্যভাবে ক্ষমতা তা দেওয়া হচ্ছে না। এই প্লিডিংটাও যেমন করছে, এক মুহূর্ত পরে সেই সেম লোক বলছে যে আমি তোমাদেরকে ইয়েতে মারবো, ভাতে মারবো, পানিতে মারবো। And he is coming up with the tactics of guerrilla warfare. So এই আমি দেখি যে এক মুহূর্তে গান্ধী চৌরি চেরার পরে বলছে যে I believe in non-violence. Non-violence is a creed to me. If I have to achieve independence through violence, I don't want independence too. এইরকম একটি অবস্থানের ব্যক্তি। আর ঠিক তার উল্টা পাশে আরেকজন চিৎকার করছে গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। ওই একই বাঙালির আরেক বাঙালি চিৎকার করছে রক্ত যখন দিয়েছি আরও দেব, স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। তো এই যে জায়গাটার পাশাপাশি আমি সংক্ষিপ্ত করে একটা কথা বলতে চাই। শুধু বাঙালি না, পৃথিবীর কোনো জাত যদি রক্ত দেওয়া শুরু করে, ইট ইজ ইম্পসিবল টু কন্ট্রোল দেম। আপনি কোনো অবস্থাতেই তাকে দাবায় রাখতে পারবেন না। আর বাঙালি এই যে বলেছে গরিবের ধন, গরিবের তো একটাই ধন, গরিবের ধনটাই তো তার জীবন। পয়সাওয়ালার ধন হলো তার ধন, আর গরিবের ধনটা হলো জীবন। এই জীবনটাই দিয়ে দেয়। আমি একটা দুটো উদাহরণ দিয়ে এই গরিবের ধনের কথা বলি। এক মা, তার ছেলে যুদ্ধে গেছে, তো ওই যুদ্ধক্ষেত্রটা সীমান্ত কাছে, চিৎকার করতে করতে সে সীমান্তের ওখানে চলে গেছে, আমার ছেলেকে দেখতে চাই। তো কমান্ডার বলল তোমার ছেলে তোমার এখন যুদ্ধ করতেছে, ওখানে গোলাগুলি হইতেছে, কয় না আমি আমার ছেলেকে দেখব। তখন এই মায়ের ব্যাপার, বাঙালি তো এমনিই মা অনুরক্ত প্রাণী। কমান্ডার বললো ঠিক আছে ওনারা নিয়ে যাও। তো যুদ্ধক্ষেত্রের কাছে গেছে, এক মুক্তিযোদ্ধা বলতেছে ওই দূরে এই যে একটা ছোট্ট ডিবি আছে, ওই ডিবির পাশ থেকে তোমার পোলা LMG চালাইতেছে। তো মা বলছে আর দেখতে হবে না, আমি চলো যাই। তো মুক্তিযোদ্ধা বলে তুমি না একটু আগে কইলা যে তুমি দেখতে আসছো। দেখতে আসছি তো, আমরা গরিব মানুষ, আমার পোলা ঠিকমতো যুদ্ধ করে কিনা, আমার বাচ্চা ভয় পায় কিনা সেইটা দেখতে আসছি। এখন দেখলাম আমার বাচ্চা লড়াই করতেছে, আমার কিছু বলার নাই। তারপরে সে মুক্তিযুদ্ধকে বলতেছে আমার তো সংসারে একটাই ধন, এই আমি কাঙালের ধন দিয়ে দিছি। তো এইটা যেমন এই এই ঠিক কথা। আরেকটি কথা বলে শেষ করি উদাহরণ। মাস্টারদা সূর্য সেন তার আন্দোলনের সময় টাকা পয়সার খুব অভাব পড়ছিল। তো উনি তার বিপ্লবীদেরকে বলছেন যে দেখ সবাই বড় বড় করে বলে যে স্বাধীনতার জন্য রক্ত দিয়ে দেবো, এই দিয়ে, আরে স্বাধীনতার জন্য অর্থ দরকার, এটা আমি পাবো কোত্থেকে? যার যা আছে তা দেও, আর নিজেরা না দিলে তো মানুষের কাছে খোঁজা যাবে না। তো ওনাকে এই যেমন অনন্ত সিং, তার মায়ের আর বাপের সন্দুক ভেঙে
টাকা পয়সা এনে দিছে, এরকম বিভিন্ন জন দিছে। চট্টগ্রাম কলেজের দপ্তরির ছেলে, আমি নাম ভুলে গেছি, এই মহান বিপ্লবী, সে তার মায়ের নাকফুলটা নিয়ে আসছে, তো সেটা দিছে। তো মাস্টারদা জানতো যে এটার নাম কি, এ খুব গরিবের ছেলে, আর নাকফুলটা দেখেই বুঝছে এটা তার মায়ের শেষ জিনিস, এটাই নিয়ে আসছে। তো মাস্টারদা বলছে, এই তুমি এটা নিয়ে যাও, তোমার মাকে ফেরত দিও। তখন ছেলেটা বলছে, আপনি নেতা না, আপনার দ্বারা স্বাধীনতা আসবে না। তো মাস্টারদা বললো, কেন? কয়, আপনি অনন্ত সবাইটা নিলেন, ওরা বড় লোকের ছেলে বইলা, আমি গরিবের ছেলে, আমার তো মায়ের নাকফুল ছাড়া আর কিচ্ছু নাই, আমি সেটা দিলাম, আপনি সেটাও শেয়ার করলেন কেন? মাস্টারদা তাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ শোকাহত ছিলেন, অশ্রুপাত করেছেন, বলেছেন যে না, এবং লিখেছেন যে কোনো গরিবের আত্মার এই প্রবল ক্ষমতাকে হাত দেওয়া উচিত না। এই তো বাঙালি, এই বাঙালিকে শেখ মুজিব জাগাতে পেরেছে। বাদল ভাই, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই এবং দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই, বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি স্যার আমাদের সঙ্গে আছেন, আমরা তার কাছে যাব, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসতে চাই। নিচ্ছে ছোট্ট বিরতি, এইটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ এবং নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছে, এবং আগেই আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে মহান স্বাধীনতা দিবসের 48তম বার্ষিকীর মধ্যে আমরা রয়েছি, এবং আমাদের আজকের শিরোনাম কিন্তু আমরা রেখেছি গরিবের ধন। আমরা হাবিবুল্লাহ সিরাজি স্যারের কাছে যাব। যে স্যার, আমরা দেখছিলাম যে একেবারে সব জায়গায় একটা, যেমনটা আমাদের মাইনুদ্দিন খান বাদল ভাই বলছিলেন, যে একেবারে সেই ভূমিপুত্র যেমনটা অতি সাধারণ মানুষদেরকে গেঁথে ফেলেছিল, তার একটা জায়গায় একই সুরে এক সুতায়, আবার দেখলাম যে প্রখ্যাত সব বিশেষ মানুষগুলো, আমার এই মুহূর্তে সলিল চৌধুরীর বিশেষ একটি গানের কথা বলছেন, তিনি পরিষ্কার ভাষায় বলছেন যে এই মা বাংলা এবং সেখানে নিজ ভূমে পরবাসী, এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া উচিত নয়। আমরা একটু দেখে আপনার মন্তব্য শুনবো। বাংলা আর কতদিন নিজ ভূমে পরবাসী প্রতিদিন, পদে পদে গঙ্গা পদ্মা হয়, রক্ত নদী হয়ে বয়ে বয়ে যায়। মাগো তোর কোটি কোটি সন্তানে, মাগো তোর কোটি কোটি সন্তানে, ন্যায় প্রতিজ্ঞা আর সাবনা মানব না, বন্ধনে মানব না, এ শৃঙ্খলে মানব না, বন্ধনে মানব না, এ শৃঙ্খলে। মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার, মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার, গর্ব করে যারা ভিন্ন কৌশলে। হাবিবুল্লাহ সিরাজি, আমরা যখন দেখছি যে সমস্ত বাঙালিকে এক সুতায় গাঁথার একটা চেষ্টা, যখন আমাদেরকে নানাভাবে প্রতিদিন নির্যাতনের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তখন আমাদের যারা আছেন সুহৃদ বন্ধু, তারা কিন্তু সেই সলিল চৌধুরীকে আমরা কৃতজ্ঞতা জানাই, তিনি কিন্তু কলকাতাতে বসে এই অসাধারণ গানটি নিয়ে পুরো কলকাতা ঘুরে বেড়াচ্ছেন। কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। স্বাধীনতার 48তম এই বার্ষিকীতে স্মরণ করি সেই সব বীর শহীদদের, 30 লক্ষ আমার ভাইদের, যাদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা শব্দটিকে নিজেদের করে পেয়েছি। শুরুতে আপনি বলেছেন গরিবের ধন। আমি বিবেচনা করি গরিবের ধন তার রক্তের মতোই তার মাটি। আমরা এই রক্তের ভাষাটি যেভাবে 52 সালে দেখেছিলাম, তার শুরুটা 48-এ ছিল, এবং 52-তে এসে রাজপথে আমরা রক্ত দেখেছিলাম। সেই রক্তটিও কিন্তু গরিবেরই রক্ত ছিল, এবং 71-এ এসে আমরা যে আমাদের ভূমির জন্য যে রক্তপাত করা শুরু করলাম, সেটাও গরিবেরই। বাংলাদেশের কথা যদি চিন্তা করতে হয় প্রথমেই সেই মহামানবের কথা, যার নেতৃত্বে আমরা সংগঠিত হচ্ছিলাম, এবং 47-এর পর থেকে 1971 পর্যন্ত যার দিক ও নির্দেশনায় 7 কোটি বাঙালি যুদ্ধে নেমেছিল,
তিনি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিনে তার প্রতি আমার শ্রদ্ধা জানাই। আমরা আবার একটু মোস্তফা জব্বার স্যারের কাছে যাই। স্যার, আমার কাছে মনে হয়েছিল যে ব্যাপক ভিত্তিক গণহত্যা, অর্থাৎ একেবারে আমাদের সাম্প্রতিক সময় গবেষণায় আমরা দেখেছি যে এই গণহত্যা কিন্তু শুধুমাত্র যে 30 লক্ষে এসে থেমেছে সেটি কিন্তু নয়। আমরা নানাভাবে তথ্যপাত্র নিয়ে সেটি কিন্তু একেবারে 62-63 লাখেও ছাড়িয়ে যাচ্ছে। স্পেশালি আমরা 70 সালের আদমশুমারি এবং 74 সালের আদমশুমারিতে দেখি যে 67 লাখ লোক আমরা মানে নিখোঁজ পাই। এবং সব কিছু মিলিয়ে যে ধরনের গণহত্যা আমরা দেখি, আমরা এই মুহূর্তে আমাদের কাছে ময়মনসিংহের ফুলপুর ব্রিজে 1971 সালের 22শে মে যে হত্যাকাণ্ডটি চালানো হয়েছিল সেটির একটু দেখে আপনার মন্তব্য শুনব। গরিবের ধন ব্যাপার আসলে এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখেছি যে একেবারে যে সমস্ত মানুষের গুলো কোনো ঠিকানা এবং কোনো কিছুই কিন্তু নেই, এবং তারপরেও ইতিহাসে উপেক্ষিত দেখেছি এবং পরবর্তীতে অনেক জরিপ হয়েছে, গবেষণা হয়েছে, কিন্তু এই গরিবের ধন আমরা যাদেরকে বলছি তাদেরকে কেউ মনেও রাখেনি। আপনি কিভাবে দেখেন? প্রণব, বস্তুত পক্ষে এই ফুলপুরের ঘটনা পুরো বাংলাদেশের প্রায় প্রতি ইঞ্চি মাটিতেই ঘটেছে এবং এটি বস্তুত পক্ষে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে এটা অনিবার্য ছিল পাকিস্তানিদের জন্য। যেই জায়গাটায় বোধহয় আমাদের বোঝা উচিত, আমরা সবাই একটি বিষয়ে একমত হয়েছি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভূখণ্ডের মানুষগুলোকে এমনভাবে এক সূত্রে গঠিত করে একটি চমৎকার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এইটি কিন্তু আমাদের একটু ব্যাখ্যা করে বোঝার দরকার আছে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যখন হয় তখন কোনো না কোনো দিক থেকে কেউ না কেউ এসে একটু হুমকি দিল, তারপরে গিয়া অন্যদিকে চলে গেল। তিনি কিন্তু একটি ওই যে অসহযোগ আন্দোলনও করেছেন, তিনি নির্বাচনে গিয়েছেন এলোফোর অধীনে, তিনি গণতান্ত্রিক আন্দোলনগুলো যেগুলো আছে সবগুলোতেই অংশ নিয়েছেন এবং সেইভাবেই নিয়েছেন। জনগণকে এমনভাবে তিনি একাট্টা করতে সক্ষম হয়েছিলেন যে এই জনগণকে হত্যা করা ছাড়া বিকল্প কোনো পথ পাকিস্তানিদের হাতে ছিল না। যে দুটি দৃষ্টান্ত বাদল ভাই দিলেন, এই রকম দুটি কেন, কোটি কোটি দৃষ্টান্ত আছে। কারণ মা তার নিজের হাতে ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আবার যখন দেখতে যায় তার ছেলেটা ঠিক মতো বন্দুক চালাচ্ছে কিনা, এটিই বাংলাদেশ ছিল। এবং এই বাংলাদেশকে অন্য কোনো উপায়ে প্র্যাকটিক্যালি চিন্তাও করতে পারে নাই তারা যে তারা প্রতিরোধ করতে পারবে। এই যে আমরা টিক্কা খানের সাক্ষাৎকার দেখলাম, তাদের তো ধারণা ছিল 2 সপ্তাহ অনেক সময়, কিন্তু তারা ভাবেনি যে 7.5 কোটি মানুষের সবাইকে না মারা পর্যন্ত কোনোভাবেই এই দেশ তাদের করতলে আসার কোনো সম্ভাবনা নাই। তারা এই যে 60-70 লক্ষ লোককে মেরে ফেলেছে, তাতে কি মুক্তিযুদ্ধের কোথাও কোনো গতি কমেছে? কোথাও কি আক্রমণের ধার কমেছে? কোথাও কি পাকিস্তানিরা দাঁড়াবার মতন শক্তি পেয়েছে? এবং বাস্তবতা যেটি সেটি কিন্তু একটি অসাধারণ বিষয়। আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে কি যদি তুলনা করি আমরা, পাকিস্তানিদের সমকক্ষভাবে অস্ত্র ছিল, হাতিয়ার ছিল, আমরা তাদেরকে মোকাবেলা করার মতন আকাশপথ তো দূরের কথা, আমরা কি এই হাঁটা পথে চলার মতন সক্ষমতা নিয়েছিলাম? আমি তো যখন বাংলাদেশের ভিতরে ঢুকে আমার হাতে একখান গ্রেনেড দিয়ে দেওয়া বলা হয়েছিল যুদ্ধ করো, তা আমি ভাবলাম যে এটা দিয়ে কী হবে।
বলে যে কিছুই হবে না, যখন পাকিস্তানিদের কাছে ধরা পড়বে এটা ফাটাইয়া সোজা আত্মহত্যা করে বসে থাকবে। আমি তাহলে আমার অস্ত্র, বলে অস্ত্র পাকিস্তানিদের কাছ থেকে কেড়ে নিয়ে যাবা। তো এই যে প্রক্রিয়ার মানুষটাকে বঙ্গবন্ধু একেবারে তার সুদীর্ঘ জীবনব্যাপী এই মানুষগুলোকে একত্রিত করার যেই কাজটা করে গেছেন, এবং বাদল ভাই খুব সুন্দরভাবে বলেছেন, তিনি একমাত্র কাদামাটি নিয়ে উঠে আসা একজন বাঙালি, যে বাঙালিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং এই বাঙালিদেরকে নিয়ে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছেন। এটি কি আসলে কেউ বিশ্বাস করতে পারে যে বাঙালিদের নেতা পাকিস্তানের কারাগারে বন্দী, তার পাশে কবর খুঁড়ে রাখা হয়েছে, সকাল দুপুর বিকেলবেলা দেখানো হচ্ছে এখানে তোমাকে দাফন করা হবে, এবং এই লোকটি সামান্যতম বিচলিত হয় না? এই লোকটিকে যখন মুক্তি দেওয়া হয় তখনও জুলফিকার আলী ভুট্টো বলছে যে ঠিক আছে, তুমি অন্তত পক্ষে কনফেডারেশনে রাজি হয়ে যাও। সেই লোকটির কি পরিমাণ মানসিক শক্তি আছে যে দৃঢ়তার সাথে বাংলাদেশে সে স্বাধীনভাবে আসলে ফিরে আসতে পেরেছে। আসল কারণটা হচ্ছে এই হত্যাযজ্ঞটা ছিল বাঙালিদেরকে মনে করা হয়েছিল যে কিছু হত্যা করার পরেই বোধহয় বাঙালিরা আত্মসমর্পণ করবে, কিন্তু এই জাতি যে আত্মসমর্পণ করার জাতি না, এটি আমরা 9 মাসে প্রমাণ করি। জি, আমরা একটু আবারও আমরা বাদল ভাইয়ের কাছে যেতে চাই এবং যে বিষয়গুলোর কথা বলছিলাম, মোস্তফা জব্বার আপনি বলছিলেন যে সেই সময়ে ঢাকার চিত্রটি আসলে কেমন ছিল, আমরা একটু দর্শকদের দেখাতে চাই, এবং কি পরিমাণ অস্ত্র শস্ত্র ট্যাঙ্ক নিয়ে তারা ঢাকা শহর চষে বেড়াচ্ছিলেন, আর সেই তুলনায় বাদল ভাইরা কি নিয়ে তাদের সাথে যুদ্ধ করলেন, এইটি একটি ব্যাপার। এবং অন্য আরেকটি ব্যাপার, মোহাম্মদ শাহ বাঙালি, বাদল ভাই নিশ্চয়ই নামটির সঙ্গে পরিচিত এবং চিনতেও পারেন, আপনার বাড়ির আশেপাশে তার বাড়ি। তার বিখ্যাত একটি গান, আমরা আমার সহকর্মীরা যদি 8 নম্বর ভিডিও ফুটেজটি চালান, এটা শুনতে শুনতে আমরা বিরতিতে যাব, ফিরে এসে আমরা এই বিষয়গুলি নিয়ে একটু কথা বলবো। আমরা ছাড়বো না মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না, 7 কোটি বাঙালি এবার করছি মরণপণ, স্বাধীনতা ছিনাই আনবো জনমের মতন, বসে থাকবো না মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না। পদ্মা মেঘনা যমুনাতে নাইবা থাকুক জল, দরকার হয় বঙ্গোপসাগরের তুইলা দিব ঢল, বেমান বাজবে না মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না। আমায় তুমি জেলে নিবা না হয় করবা গুলি, কবরে শুই বলবো আমি বাঙালি খানকে চিনি না মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না। শুনো বিশ্ববাসী শুনো মুদের কথা, বাঙালিদের জনপ্রিয় মুজিবর হয় নেতা, অন্যরা আজ কিছু না মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি দেখছেন এটি নিউজ, এবং আমরা রয়েছি স্বাধীনতা দিবসের 48তম বার্ষিকীতে বিশেষ নিউজ আওয়ার এক্সট্রারে। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। বাদল ভাই, আপনাকে দিয়ে নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন শেষ করব, এবং তারপরেই রয়েছে আমাদের পলিটিক্স ক্লাসের আয়োজন। যে কথা বলছিলাম মোহাম্মদ শাহ বাঙালি, এবং যে কথা বলছিলেন যে এইটাকেই তো আমরা বলতে পারবো যে 71 সালে বাঙালিদের স্পিরিট। তিনি বলছেন যে আমায় তুমি জেলে নিবা না হয় করবা গুলি, কবরে শুয়েও আমি বলবো বাঙালি। বাদল ভাই, দেখুন, আপনার আজকের অনুষ্ঠানে আমার কিংবা মোস্তফা জব্বারের কথা বলার একটু অসুবিধা আছে। অসুবিধাটা হলো আপনার যে সাবজেক্ট ম্যাটার, সেটা যখন আমাদের মনে পড়ে, উই ওয়াক থ্রু দ্য লং স্ট্রিট অফ সরো, দুঃখ বেদনা কান্না সব প্রাণ থেকে বেরিয়ে আসে। সুষ্ঠুভাবে কথা বলা মুশকিল। এখানে একটা কথা বলি, এই মানে আপনার দর্শকরা যাতে বুঝে এবং স্বাধীনতা মুজিব এটা যেন প্রপারলি বুঝে। এই যে সেতার আছে, সেতারে তার আছে, এইটা সেতার যখন ইয়ের হাতে পড়ে, রবিশঙ্করের হাতে পড়ে, তখন বিশ্বের সবচেয়ে
নামি দামি সুর বেরোয়, আমি মঈনুদ্দিন খানের হাতে দিলে তার সবগুলো ভেঙে ছিঁড়ে ফেলবো। এই হলো পার্থক্য। তার থাকলেই বাজাতে পারে না। তো বাট এই শেখ মুজিব, এই যে তার জনগোষ্ঠী বাঙালি, ওটার প্রাণের তার আছে, ও তার বাজাইতে পারছে। সেইটার থেকে সৃষ্টি হয়েছে সঙ্গীত, সেই সঙ্গীতে পাগল হয়েছে তার সমগ্র জাতি। আরও বহুতে ছিল, তার বাজাইতে পারে নাই, ওই সুর সৃষ্টি করতে পারে নাই। এইটা যেন প্রত্যেকের মাথায় থাকে। ইউ উইল নট গেট অ্যানাদার মুজিব, এইটা আর সম্ভব না। দ্বিতীয় কথা যেটা বলতে চাই, এটা আমার এই পরিণত বয়সের উপলব্ধি। আফটার 1945 দুইটা জাতি লড়াই করে স্বাধীনতা এনেছে, একটা ভিয়েতনাম, একটা বাংলাদেশ। আর কারো নাই, আর সবাই এখন হাতড়াইতেছে পথ। এই দুইটা জাতকে লক্ষ্য রাখবেন, দে আর ইনডমিটেবল নেশন। এই বাঙালি ইজ এ ইনডমিটেবল নেশন। এই ইনডমিটেবিলিটির কারণ বাঙালির একটা অস্তিত্ব, অবশ্যই আমরা অরিজিনালি দ্রাবিড়, আমরা সংস্কার প্রিয়, আমরা সভ্যতা অক্ষুণ্ণ রাখতে চাই, শান্তিপ্রিয়। বাট অনেকে ভুলে যায় আমাদের রক্তের আরেকটা উপাদান হলো মঙ্গল। এই রক্তের উপরে মঙ্গল রক্তের মিশ্রণ আছে, দ্য মোস্ট ভোলাটাইল ব্লাড। এই রক্ত যখন উজ্জীবিত হয়, 144 আছে কি নাই মাথায়। সমস্ত ইউরোপে কোথাও যদি বলা হয় 144 জারিয়েছে, কেউ বেরোবে না। বাঙালি, আমার সোনার বাংলা কয়ে বাইরে হয়ে গেল 71-এ, খাইলো গুলি, চিতে হয়ে গেল। এই ওই যে গান কইছে, কবরে গেল আমি কব বাঙালি বাঙালি। এইটা পৃথিবীতে নাই। ভিয়েতনামিরাও আমাদের মতো দেখাইছে। ইনডমিটেবল বলে খামাখা এখন রাজনীতির নামে সমালোচনা করে। আমি যদি তাদের বলি, 90 দশকের মাঝামাঝি এই জাতিটার ইনকাম ছিল 30 বিলিয়ন, আর এখন শেখ হাসিনার নেতৃত্বে এটা 300 বিলিয়ন। শেখ হাসিনা একা করে নাই, পুরা জাতটাই ওভাবে উঠে গেছে বলে এই যে কত 5 আর 20, 25 বছরে 30 বিলিয়ন থেকে 300 বিলিয়নে পৌঁছার কোনো কাহিনী পৃথিবীতে নাই। আমরা অসাধ্য সাধন করতে পারি। আমার শেষ কথা, বঙ্গবন্ধুর তানপুরার টানে এ বাঙালি ঐক্যবদ্ধভাবে 70-এ জেগেছে, পরিণাম ফল স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। সারা বিশ্বকে বলতে চাই, এ বাঙালি যদি আবারও কোনো কারণে একত্রিত হয়, দে উইল স্টাবলিশ মিরাকেল। আমি একটা ছোট্ট 1 মিনিটের উদাহরণ দিয়ে শেষ করি। আজকেই পত্রিকায় দেখলাম, এই বললাম কি, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, সে তৃণমূলের ওই যে প্রতীক চেঞ্জ করছে। তো চেঞ্জ করে কংগ্রেস বাদ দিছে, এখন শুধু তৃণমূল। সেটার রাজনীতি থাকতে পারে, কিন্তু ভারতের একটি পার্টি সে স্লোগান লিখতেছে, তৃণমূল বাঙালির, বাংলা তৃণমূলের। সুতরাং ওয়াচ, বাঙালি যেখানে আছে এটা সারা পৃথিবীর ওয়াচ করা উচিত। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা বলছিলাম, আমাদের নিউজ আওয়ার এক্সট্রা আয়োজন আমরা এখানেই শেষ করছি, এবং আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস, এবং আমাদের সঙ্গে যারা আছেন তারাই থাকছেন। হাবিবুল্লাহ সিরাজি স্যারকে দিয়ে আমি পলিটিক্স প্লাসের আয়োজন শুরু করব, কিন্তু ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। ও মা তোরি চরণেতে দিলে মেয়ে মাথা পেতে, দেগো তোরি পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে।